আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি আর সুপ্রিয় শ্রোতা, আজকে পাঁচমিশালী আলাপের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়ে আমরা ডিসাইড করেছি কেরিয়ারের প্রথম ধাপ, একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের প্রস্তুতি, সংগ্রাম এবং সম্ভাবনা। আমাদের সাথে আজকে আছেন আমাদের একজন প্রখ্যাত অতিথি এমডি মুক্তার হোসাইন ভাইয়া, এক্সিকিউটিভ ডিরেক্টর টেক্সটাইল এক্সপার্ট। ভাইয়াকে আমি আমার আজকের এই পডকাস্টে স্বাগত জানাচ্ছি। প্লিজ ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। ভাইয়া কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। মেহেদী হাসান সৌরভ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমাদের পরিচয় অনেক আগে থেকেই। পড়াশোনার সুবাদে কার্যক্রমের ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় আছি, তবে আমাদের যে সম্পর্কের বন্ধন সেটা এখনো মজবুত আছে বিধায় আজকে আপনার মূল্যবান সময়ের মধ্যে আমি কিছু সময় পেয়েছি ভাই। সব মিলে আপনি ভালো আছেন না? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যান্ড যারা দর্শক এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন, জি। আশা রাখি তারাও ভালো আছেন। এবং মেহেদী ভাইয়ের যে ইনিশিয়েটিভ, পাঁচমিশালী আলোচনা, আমি এর আগের পর্বগুলো দেখেছি। আর সম্ভবত আজকে ষষ্ঠ পর্ব। এবং রাইট। এই পর্বগুলোতে বিভিন্ন সময়ে বিভিন্ন সেক্টরের বা বিভিন্ন জায়গার ক্যারিয়ারের মানুষগুলোকে অ্যাটাচ করা হচ্ছে, যার মাধ্যমে এই লাইভ শো থেকে বিভিন্ন স্টুডেন্ট যারা রয়েছেন, যারা চাকরিজীবী রয়েছেন, যারা ক্যারিয়ার নিয়ে ফোকাসড, এই ব্যক্তিগুলো সঠিক গাইডলাইন পাচ্ছেন। আমাদের আজকের সেশনটা যেমন আমি টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডে, সো এটাকে ফোকাস করে করা হয়েছে। নট অনলি দ্যাট, আমি মনে করি যে বাংলাদেশে আরএমজি সেক্টর সবচেয়ে বেশি এক্সপোর্ট করছে, এবং আমাদের আরএমজি সেক্টরে নট অনলি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড আদার জেনারেল স্টুডেন্ট গুলাও বা এই ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট গুলোর কিন্তু জব সেক্টর রয়েছে একটা বড় মাপে। তো আশা রাখি যে আজকের সেশনটা সেইভাবে আলোচনা করা হবে। প্লিজ মেহেদী ভাই। রাইট, রাইট। জি ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যদি প্রথমেই আপনার পরিচয় পর্বটা সেরে নিয়ে যাই অডিয়েন্সের উদ্দেশ্যে, আপনি যদি সংক্ষিপ্ত ব্যাপারে আপনার নাম বলবেন প্লিজ। আচ্ছা, আমার পরিচয়টা জানতে চেয়েছেন, রাইট? রাইট, রাইট। কোথায় কি করতেন? আচ্ছা, থ্যাংক ইউ মেহেদী ভাই। আমি মুক্তার হোসেন, আমার নাম অলরেডি জানেন। আর আমি তরুণদের নিয়ে কাজ করছি গত কয়েক বছর ধরে, স্টুডেন্ট লাইফ থেকে। আমি বর্তমানে কর্মজীবনে আছি। আমি এখন বাংলাদেশের একটি ব্র্যান্ড প্রতিষ্ঠান ইপিলিয়ন গ্রুপের গাজীপুর জোনে আমি কাজ করছি গত ১ বছর ধরে। এবং আমি সেন্ট্রাল প্ল্যানিং ডিপার্টমেন্টে কাজ করছি অ্যাজ এক্সিকিউটিভ হিসেবে। ও আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আহ, ভাইয়াকে যদি আমি ভুল না করে থাকি, ভাইয়া পড়াশোনার সুবাদে বা ইউনিভার্সিটি বা ক্যাম্পাস লাইফ থেকে ভাইয়ার সাথে ওঠা বসা পরিচিত। ভাইয়া স্পেশালি চেনা হয় ইউথদের নিয়ে কাজ করেন ভাইয়া, রাইট? রাইট, রাইট। রাইট। ভাই যদি আপনি যদি আমাকে এই ব্যাপারটা একটু সুন্দর করে বলতেন বা অডিয়েন্সের উদ্দেশ্যে, যে আপনাকে অনেকে অনেক টপিক আছে বা অনেক ব্যাপার আছে, অনেক বিষয় আছে। আপনি কেন যুবকদের বা 18 বছর বয়সী যেটা বলে বা ইয়ুথদের নিয়ে এই ব্যাপারটাকে কাজ করতে কেন ভালো লাগে বা আপনার অপিনিয়নটা কি মনে করেন আপনি? ওকে, থ্যাংক ইউ। ম্যাটার অফ ফ্যাক্ট হলো, আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, আমি যখন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আমার ওই সময়টা এখনো মনে পড়ে। দেখা যাচ্ছে আমার চলাফেরা বা আমার এঙ্গেজমেন্ট বা আমার যাদের সঙ্গে আমি উঠা বসা করি, আমার ক্যাম্পাসের গণ্ডির মধ্যে আবদ্ধ ছিল। আফটার দ্যাট যখন কোভিড-19 আমাদের হানা দেয়, ওই টাইমে দেখা যায় যে আমরা ভার্চুয়াল জগতে একটু বেশি অ্যাক্টিভ হই। দেন আমি ভার্চুয়ালে অ্যাক্টিভ হওয়ার পর দেখি যে, লক্ষ্য করি নট অনলি আমাদের ক্যাম্পাসের ভিতর গণ্ডির মধ্যে থাকা উচিত না, আমাদের ন্যাশনাল পর্যায়ে বা ইন্টারন্যাশনাল পর্যায়েও বিভিন্ন ক্যাম্পাসের তরুণদের সঙ্গে, বিভিন্ন ইনোভেটিভ যারা লিডার রয়েছে তাদের সঙ্গে, এবং বেশ কিছু বাংলাদেশে প্লাস বাংলাদেশের বাইরে বেশ কিছু তরুণ সংগঠন রয়েছে যারা তরুণদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে। এই জায়গাতে আমার ইন্টারেস্টটা বৃদ্ধি পায়। আফটার দ্যাট আমি বিভিন্ন সংগঠনে জয়েন করি, এবং সেখানে কাজ করার সুবাদে দেখা যায় যে নিজের একটা প্যাশন তৈরি হয় যে তরুণদেরকে নিয়ে কাজ করা। ঠিক সেই জায়গা থেকে ফার্স্ট টাইমে হয়তো আমি শিখেছি কিভাবে তরুণদের এজ এ একজন ইয়ুথ লিডার হতে হয়, কি কি গুণাবলী প্রয়োজন, এবং ইন ফিউচার নিজের একটা ভালো ক্যারিয়ার গড়তে হলে কি কি স্কিল ডেভেলপমেন্ট প্রয়োজন, এই জায়গাগুলো শিখেছি। দেন আফটার দ্যাট শেখার পর আহ
আপনাদের শেখার পর আমি এই জায়গাটা ফিল করলাম যে এখন আমার কিছু কন্ট্রিবিউশন করা দরকার। এতদিন তো আমি সিনিয়রদের থেকে শিখেছি, জেনেছি। সো সেই জায়গা থেকে আমার একটা কন্ট্রিবিউশন দরকার সবার জন্য। বেসিক টাইম নিচ্ছি। ওকে, মেহেদী ভাই আমি একটু টেকনিক্যাল ইস্যুর জন্য ভিডিওটা অফ রেখে কথা বলছি। আচ্ছা, আমি ওকে, যেখানে ওকে। ছিলাম যে এই জায়গা থেকে নিজের উপর একটা দায়িত্ব আসে যে ফিল হয় তরুণদের জন্য আমারও কিছু করা দরকার। আমি শিখছি সবার থেকে এবং নিজে যেটা শিখেছি এই পথে আরো তরুণদেরকে ইন্সপায়ার করা দরকার। দিন শেষে আমরা ইউনিভার্সিটি লাইফে যতটুকু শিখি, যতটুকু জানি আমাদের একাডেমিক বইয়ের এই গণ্ডির মধ্যে আবদ্ধ থাকতে হয়। বাট একাডেমিকের বাইরে থিঙ্ক আউট অফ দ্য বক্স বলে একটা কথা রয়েছে। আমাদের আউট অফ দ্য বক্স চিন্তা করতে শিখতে হয়, কারণ জব লাইফে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। সেই চ্যালেঞ্জ গুলোতে আসলে আমরা একাডেমিকের মধ্যে যে আবদ্ধ থাকি, তাহলে এই চ্যালেঞ্জ গুলো ফেস করতে তখন অনেক হিমশিম খেতে হয় বা সমস্যা হয়। সো আমরা যদি একাডেমিক লাইফে একাডেমিক পড়াশোনার বাইরেও কিছু কাজ করি, কিছু সংগঠনের সাথে কাজ করি, দেন নিজেদের স্কিল গুলোকে একটু ঝালাই করে নেই, কিছু কিছু স্কিলে যদি পারদর্শিতা অর্জন করি, তাহলে সেটা আমাদের কর্মজীবনে এসে সহযোগিতা করে এবং কর্মজীবনের পথটা আমাদের সহজ করে। ঠিক এই জায়গা থেকেই তরুণদের নিয়ে কাজ করছি আমি। বিভিন্ন সেশনে অংশগ্রহণ করি অ্যাজ এ স্পিকার বা ট্রেনার হিসেবে। যদিও আমি সেরকম পারফেক্ট না নিজেকে মনে করি, বাট তরুণদেরকে ইন্সপায়ার করার জন্য আমিও এখনো তরুণ। হোপফুলি আরো কয়েক বছর আল্লাহ তাআলা তরুণ রাখবে। যে তরুণ হিসেবে যে এই জায়গাতে আসা যায়, এই জায়গাতে কাজ করা যায়, হোপফুলি আমাকে দেখে, আপনাকে দেখে বা যারা তরুণ কাজ করছে তাদের দেখে মানুষ শিখবে এবং নিজেদেরকে এই জায়গাতে আনতে যে পরিশ্রমটুকু দরকার, যে গাইডলাইনটা দরকার, সেইটা আমাদের মাধ্যমে পাবে। জি, জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আহ, আমরা যদি বলে থাকি যে সবাই শিক্ষিত, সবাই শিক্ষিত বা একাডেমিক পড়াশোনা বললেই আমরা কিন্তু সুশিক্ষিত বলতে পারি না, রাইট অর রং? আহ আসলে এটা ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম। সার্বজনীন কোনো ডেফিনেশন নেই। বাট একাডেমিক পড়াশোনা করলেই শিক্ষিত বলা যায় না, কোশ্চেনটা একটু কঠিন মনে হচ্ছে আমার কাছে। আহ আপনার দিক থেকে আপনি যে পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো শেয়ার করছেন সেই জায়গা থেকে ঠিক, এবং অনেকেই এটাতে দ্বিমত প্রকাশ করবে যে আমি তো পড়াশোনা রাইট। করেছি, আমার একটা একাডেমিক সার্টিফিকেট রয়েছে, সো আমি শিক্ষিত। বাট এখানে একটা ডিফারেন্স করা যায়, সেটা হলো শিক্ষিত এবং আমাদের প্র্যাকটিক্যাল লাইফে একাডেমিকের বাইরে যে আরো কিছু শিক্ষা অর্জন, জ্ঞান অর্জন বা স্কিল ডেভেলপমেন্ট প্রয়োজন, এই জায়গার সাথে তুলনা করলে দেখা যায় একটা ফার ডিফারেন্স তৈরি হয়। জি। জি, এখানে আরেকটা বিষয় আছে যে আমরা অনেকেই দেখি যে যারা হাইলি কোয়ালিফাইড বা হাইলি এডুকেটেড পারসন, তারা শুধু সেলফিশ টাইপের হয়ে থাকে। যেমন আপনি যেমন তরুণ নিয়ে লেখাপড়ার পাশাপাশি নিজে লাইফ, নিজে গ্রো প্লাস আরো অন্যদেরকে নিয়ে ভাবছেন। যেহেতু বয়স কম তবুও কেন দেখেছি যে তারা শুধু নিজ আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা করে, কিভাবে আমি রেজাল্ট ভালো করবো, কিভাবে আমি ভালো জব করবো, কিভাবে আমি ভালো লাইফস্টাইল, লাক্সারি লাইফস্টাইল লিড করব, এই ব্যাপারটা। সেই জায়গা থেকে তো আপনাকে অবশ্যই একটু এগিয়ে রাখতে হয়, কারণ আপনি নিজে প্লাস তরুণদেরকে না শেখাতে ইন্সপায়ার করেন, ঠিক কিনা? আচ্ছা, ম্যাটার অফ ফ্যাক্ট হলো আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন রকমের মানুষ রয়েছে। প্রত্যেকেই একরকম নয়, এটা আমাদের মেনে নিতে হবে এবং এটা মেনে নিয়েই আমাদের পথ চলতে হবে। দুই রকমের মানুষ অবশ্যই আমাদের লক্ষণীয়, যে আমি যেটা শিখেছি, আমি যেটা জেনেছি, শুধু আমার পার্সোনাল গ্রোথ, পার্সোনাল ভাবেই আমি ইউজ করব, এরকম পার্সন অনেক রয়েছে। তবে সমাজে এরকম মানুষও অনেক রয়েছে যারা নিজে একটা জিনিস শেখে, দেন সেটা অন্যর কাছে শেয়ার করে, যে যেন তার মাধ্যমে অন্য একজন ব্যক্তিও সেই জিনিসটা ভালোভাবে শিখতে পারে এবং জানতে পারে। এবং আমি যেটা পার্সোনালি বিলিভ করি, জ্ঞান এমন একটা জিনিস যেটা অন্যর মাঝে বিলিয়ে দিলে নিজের জ্ঞানের পরিধিটা আরো বৃদ্ধি পায়। আমি যতটুকু শিখেছি সেইটা যদি আমি 100% শিখি, আমি যখন অন্যজনের কাছে এটা ট্রান্সফার করব, আমি হয়তো সেটা 70% ট্রান্সফার করতে পারবো। সো বিলিয়ে দিতে পারবো। সো আমি যখন প্যাশনেট হব যে আমার জ্ঞানটা অন্যর কাছে আমি বিলিয়ে দিব বা অন্যকে শেখাবো, তখন কিন্তু আমার জ্ঞানটা আরো বেশি অর্জন করতে হবে, আমার শিখতে হবে। সো এই জায়গা থেকে এটাই দাঁড়ায় যে আপনি যখন অন্যকে জ্ঞান বিলিয়ে দিতে যাবেন বা অন্যকে শেখাতে যাবেন,
ঠিক শেখানোর মাধ্যমে আপনার আরো বেশি, বেশি জ্ঞান অর্জন করতে হবে এবং আপনার জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করতে হবে। সো এই জি, জায়গাতে এই জিনিসটা পজিটিভলি নেওয়াই বেটার। জি। জি, ধন্যবাদ ভাইয়া। অনেক সুন্দরভাবে জি, ধন্যবাদ ভাইয়া। আবারও নতুন করে শেখার জন্য ইন্সপায়ার্ড করলেন। তো আমরা আজকে আমাদের মূল আলোচনার বিষয়ে আসি যে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের প্রস্তুতি, সংগ্রাম এবং সম্ভাবনা। যেহেতু ভাইয়া টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড থেকে আছেন, পড়াশোনা করছেন বা ব্যাপারে আপনি একটা সুন্দর অভিজ্ঞতা আছে, জীবন থেকে নেওয়ার গল্প বলা যায়। তো আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার সিদ্ধান্ত কেন নিলেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, মেহেদী ভাই আমি একটু ডিট্রাক্ট ছিলাম। কাইন্ডলি কোয়েশ্চেনটা যদি আবার রিপিট করতেন। আচ্ছা। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার সিদ্ধান্ত কেন নিলেন আপনি? যদি আপনার আচ্ছা, কাছে ম্যাটার আমার অফ ফ্যাক্ট সংক্ষেপে হলো উত্তর থাকে। আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভ একটু আলোচনা করি। ছোটবেলা অবশ্যই। থেকে আমরা যে স্বপ্ন লালন করে বড় হই, আমাদের মধ্যে যে ইচ্ছা থাকে, সেই ইচ্ছাটা আসলে আমরা দিন শেষে ফিল আপ করতে পারি না। হয়তো আমার বাবার একটা ইচ্ছা থাকে ডক্টর হবে ছেলে, মায়ের একটা ইচ্ছা থাকে ইঞ্জিনিয়ার হবে ছেলে। দেন ফ্যামিলি আদার্স মেম্বার যারা রয়েছে রিলেটিভ তারা চিন্তা করে একরকম হবে। বাট আমার মনের মধ্যে কিন্তু অন্যরকম প্যাশন কাজ করে। এটা সবার ক্ষেত্রেই হয়। এটা একটা বাধা যে ফ্যামিলি মেম্বার বা পিতামাতার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে হয়। আফটার দ্যাট আরেকটা বাধা তৈরি হয় হচ্ছে আমাদের এডুকেশনাল সিস্টেমের উপরে। অ্যাজ লাইক আমি পড়াশোনা করতে চাই মেডিকেলে, বাট এট এনি হাউ আমার মেডিকেলে অ্যাডমিশন এক্সামটা একটু খারাপ হলো। হোক সেটা আমার অসুস্থতার জন্য, কোনো অ্যাক্সিডেন্টলি যেকোনো কারণে। তাহলে দেখা যাচ্ছে আমার মেডিকেলে পড়ার স্বপ্নটা তখন পূরণ হয় না। আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও সেটা। ঠিক সেরকমই আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমি ডিফেন্সে অ্যাজ এ আর্মি অফিসার বা এই জায়গাগুলোতে কাজ করব। বিমান বাহিনীতে যোগ দিব। এরকম একটা ইচ্ছা ছিল। দেন সেই জায়গা থেকে সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, হায়ার ম্যাথ নিয়ে পড়াশোনা করেছি। সেই স্বপ্নটা লালন করেই বড় হয়েছি। আফটার দ্যাট যখন আ রিয়েলিটিটাকে ফেস করলাম, দেখা যাচ্ছে সেই এক্সাম প্রসিডিউর এ নিজেকে ইনভলভ করলাম। অনেক ইফোর্ট দিলাম। আফটার দ্যাট হয়তো লাক অথবা হচ্ছে আমাদের যে সিস্টেম সেটার কাছে হেরে যেতে হয়। দেন সেই স্বপ্নটা পূরণ হয় না। অর্থাৎ আমার ক্যারিয়ার গোল ছিল একটা, আমি সেটাতে ঢুকতেই পারলাম না। নিজের ক্যারিয়ার বিল্ড আপ তো 2nd ধাপ। দেন আফটার দ্যাট আমি এডুকেশনাল যে আমার ক্যারিয়ার গড়তে হবে এখন সেটাতে হচ্ছে না। সো আমার পড়াশোনার মাধ্যমেই ক্যারিয়ার গড়তে হবে। দেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টাইমে অ্যাডমিশন দেওয়া হয়। আফটার দ্যাট কপালে যে একটা লেখন থাকে তার মাধ্যমে দেখা যাচ্ছে যে টেক্সটাইলেই পড়াশোনা শুরু করতে হয়। দেন আ এটা সম্পর্কে সবার যারা সিনিয়র রয়েছে তাদের থেকে আ চিন আ জিজ্ঞাসা করি বা খোঁজ খবর নিতে থাকি এই জায়গাতে ক্যারিয়ারটা কেমন? সেখানে ২ রকম ফিডব্যাকই আসে। এখন যারা রানিং স্টুডেন্ট রয়েছে আমার মতো টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের যারা ইঞ্জিনিয়ারিং কোর্স করতেছেন বা পড়াশোনা করতেছেন তাদের কাছেও সিনিয়রদের থেকে ২ রকম গাইডলাইনই আসে। একটা পজিটিভ, একটা নেগেটিভ। ওই রাইট, যে আমাদের সবার মনেই একটা থাকে নদীর পাড়ের মানুষ ভাবে যে ওপারেতেই হয়তো সর্বসুখ। যে, যে জায়গাতে রয়েছে তার জায়গায় হয়তো সুখী হতে পারে না। তো সেই জায়গা থেকে ২ রকম রিভিউ নিয়েই পড়াশোনা করি। দেন নিজের মধ্যে একটা প্যাশন তৈরি হয় যে আমি এই জায়গাতেই ভালো করব, ক্যারিয়ার গড়ব। কারণ বর্তমান বাংলাদেশে কিন্তু সবচেয়ে বড় অ্যান্ড বিগ সেক্টর হলো আরএমজি অ্যান্ড টেক্সটাইল সেক্টর। কারণ বাংলাদেশের আরএমজি অ্যান্ড টেক্সটাইল সেক্টর ইকোনমিকের উপর যে পরিমাণ ইফোর্ট দেয় বা সাপোর্ট দেয় বাংলাদেশের ইকোনমিকের উপরে, এটা অন্য কোন সেক্টর দিতে পারে না। আপনি জানেন কিনা জানি না বা যারা দর্শক দেখছেন অনেকেই জানেন। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা যেটা অর্জন হয় বা ডলার যেটা অর্জন হয় তার 100% এর মধ্যে 83 থেকে 85% কিন্তু আমাদের রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট এর মাধ্যমে হয়।
অর্থাৎ বলা যায় প্রায় 83 থেকে 85, প্রায় শতকরার কাছাকাছি পরিমাণ আমাদের তার এক্সপোর্ট থেকে কাছাকাছি, রাইট রাইট। রাইট। সো এই জায়গাতে একটা বড় একটা ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে এবং আমাদের দেশে নট অনলি দেশীয় কিছু এমএনসি কোম্পানিও রয়েছে, মাল্টিন্যাশনাল কোম্পানিতেও জব করার সুযোগ রয়েছে, বাইং হাউস রয়েছে যে জায়গাতে একটা স্মার্ট ক্যারিয়ার গড়া যায়। তো সেই জায়গা থেকে স্বপ্ন দেখে এই জায়গাতে ক্যারিয়ার গড়ছি এবং আমি আরএমজি সেক্টরে অ্যাজ এমপ্লয়ি হিসেবে গত 1 বছর কাজ করছি বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান ইপিলিয়ন গ্রুপে। মাশাআল্লাহ ভালো আছি এবং যারা তরুণ রয়েছে তাদের উদ্দেশ্য বলবো হতাশ হওয়ার কিছু নেই। নিজের মধ্যে যদি সেই উদ্যমী পরিশ্রম না করার মনোভাব থাকে, যদি নিজে শেখার আগ্রহ থাকে, জানার আগ্রহ থাকে এবং সেটা ইউজ করে ইউটিলাইজ করে একটা ভালো ক্যারিয়ার অবশ্যই এই জায়গাতে গড়া সম্ভব। জি জি, চমৎকার। আমরা শুনলাম যে আপনার এই সেক্টরে টেক্সটাইল ডিপার্টমেন্টে আসার যে আহ, ইয়া ছিল, যে বলা যায় এটা লাকিলি চলে এসেছেন। তো আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে যতটুকু জানি, খোঁজ খবর যতটুকু নিয়েছি বা আপনার সাথে পরিচয়, ভালো আছেন সকলে। তো আমরা যদি দ্বিতীয় প্রশ্নে আসি, যে আপনার শিক্ষা জীবনে বা ইউনিভার্সিটি লাইফে বা আপনার এই টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডে শিক্ষা জীবনে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল এবং তা কিভাবে মোকাবেলা করেছেন? যদি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে বলতেন প্লিজ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, চ্যালেঞ্জ আমাদের ছোটবেলা থেকেই আমরা চ্যালেঞ্জ ফেস করেই বড় হই। সেই ছোটবেলা হাঁটতে শেখা থেকেই হাঁটতে পারি না, পড়ে যাই, পায়ে ব্যথা হয়। এই জায়গা থেকে কিন্তু একসময় আমরা হাঁটতে শিখি। তো আমাদের স্টুডেন্ট লাইফে অনেকের অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে। কারো ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ থাকে, কারো হয়তো লেখাপড়ার দিক দিয়ে সাবজেক্টের কিছু চ্যালেঞ্জ থাকে যে আমি ম্যাথ ভালো পারি না, ইংরেজি ভালো পারি না। এরকম চ্যালেঞ্জ গুলাও কিন্তু আমাদের ফেস করতে হয়। তো আমি স্টুডেন্ট লাইফে যে চ্যালেঞ্জ গুলো ফেস করেছি তার মধ্যে কিছু পরিমাণ ফাইন্যান্সিয়াল সাপোর্ট যেটা ফ্যামিলি থেকে হয়তো কম ছিল, সেই জায়গাতে একটা চ্যালেঞ্জ ফেস করেছি। আফটার দ্যাট পড়াশোনার দিক থেকে বাচ্চাকাল থেকেই পড়াশোনায় একটু ভালো ছিলাম মাশাআল্লাহ। টিচাররা বলতো বা সবাই বলতো রেজাল্টও বরাবরই ভালো ছিল। তো এই একাডেমিক ভাবে ওইভাবে কোনো বড় চ্যালেঞ্জ ফেস করিনি যে আমার কোনো সাবজেক্ট কঠিন মনে হয়। আমি বরাবরই ম্যাথ প্লাস ইংরেজি দুইটাতেই ভালো ছিলাম। আমাদের তো আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলাম, সায়েন্সের সাবজেক্ট গুলো খুবই ভালো লাগতো। তো মাশাআল্লাহ সেরকম কোনো রিমার্কেবল চ্যালেঞ্জ ওইভাবে ফেস করিনি, স্মুথলি আসছে। তবে সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে আমাদের কোভিড-19, যেটা আমরা যারা এই সময়ের স্টুডেন্ট ছিলাম সবার লাইফ থেকে প্রায় ১.৫ থেকে ২টা বছর কেড়ে নিয়েছে কোভিড-19। এই চ্যালেঞ্জটাই সবচেয়ে বড় ছিল। অনেকেই ডিপ্রেশনে চলে গিয়েছিল যে আমি হয়তো ২ বছর আগে বের হতে পারতাম, ক্যারিয়ার স্টার্ট করতে পারতাম, কর্মজীবনে চলে আসতে পারতাম। সেই জায়গা থেকে অনেকেরই ২ বছর ক্যারিয়ার পিছিয়ে গিয়েছে। যারা আমরা পাবলিক ইউনিভার্সিটির ছিলাম, বাট প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট গুলো হয়তো আগে চলে এসেছে। অনেকেই বিধ্বস্ত হয়েছে মানসিকভাবে এবং অনেকেই সেটা স্ট্রং জোন হিসেবে কোভিড-19 এর টাইমটা একাডেমিকের বাইরে কাজ করেছে, অন্যান্য জায়গায় স্কিল ডেভেলপমেন্ট করেছে, অনেকেই সেটা সাহসের সাথে মোকাবেলা করেছে। এই তো। জি ভাই। আহ, জি ভাই, অনেক সুন্দর করে বললেন যে আসলে আমরা কোনো কিছুকে যদি ভয় মনে করি বা চ্যালেঞ্জ মনে করি, সেটা আমাদের সামনে আমাদের ফোকাসটা বা আমাদের ভীতিটাকে আরো বাড়িয়ে দেয়। অনেক সুন্দরভাবে ওভারকাম করেছেন, মানে চ্যালেঞ্জই ছিল না আর কি বলা যায়। তো সেক্ষেত্রে ভাইয়া তো সুন্দরভাবে 4 বছর শেষ করছেন। ভাইয়ের কি অনার্স তো কমপ্লিট হয়ে গেছিল, তাই না? জি, আমাদের টেক্সটাইল এটা বিএসসি বলে। হ্যাঁ, বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, রাইট। রাইট রাইট। আচ্ছা, আমি যদি আপনার কাছে ৩ নম্বর প্রশ্নে আসি, যে আপনার ইন্টার্নশিপ বা প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা কেমন ছিল, যে যার কারণে আপনি বিএসসি কমপ্লিট করার সাথে সাথেই আপনাকে আর সিভি নিয়ে দৌড়াদৌড়ির যে ব্যাপারটা থাকে সেটা এভাবে কি অবস্থায় একটু জানাবেন প্লিজ, অভিজ্ঞতা কেমন ছিল? জি। আচ্ছা, ফার্স্ট হলো সিভি নিয়ে বললেন। আমি যখন সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি তখন থেকে আমার সিভি বা রিজিউমিটা আমি বিল্ড আপ করি। আফটার দ্যাট সেটা হয়তো আপডেট করতে থাকি রেগুলার। আর আমাদের আরএমজেন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ একটা একাডেমিকের পার্ট। আমাদের একাডেমিকের একদম লাস্ট সেমিস্টারে ২ মাসের একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট
অর্থাৎ ইন্ডাস্ট্রিতে ফিজিক্যালি ভাবে ইন্টার্নশিপ করতে হয়, আপনাদের সেখান থেকে একটা মার্ক আমাদের ফাইনাল এক্সামে অ্যাড হয়। সো আমাদের একাডেমিক পার্ট হিসেবেই ইন্টার্নশিপ করি, এবং আমি বর্তমান যেখানে কর্মরত রয়েছি পিলিয়ন গ্রুপে, সেখানেই আমাদের ক্যাম্পাসের একটা টিম নিয়ে আমরা ইন্টার্নশিপ কমপ্লিট করি। এবং ইন্টার্নশিপের আগেও আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, যেহেতু এই সেক্টরে ক্যারিয়ার করার জন্য প্যাশনেট ছিলাম, আমি ইন্টার্নশিপের আগেও বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করেছি, টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোতে যারা কাজ করে তাদের সঙ্গে একটা নেটওয়ার্ক গড়ে তুলেছি। তো সেই সুবাদে আরএমজেড টেক্সটাইল সেক্টরে বিভিন্ন ফ্যাক্টরি ভিজিটের মাধ্যমে যে বাস্তবিক জ্ঞান অর্জন, বইয়ের বাইরে যেটা সরাসরি হয়, সেই জ্ঞান অর্জন করার সৌভাগ্য হয়েছে। এবং ইন্টার্নশিপ টাইমটা খুবই ইফেক্টিভ ভাবে জ্ঞান অর্জন করেছি আমাদের ইপিলিয়ন গ্রুপ গ্রিন ফ্যাক্টরি। সেখানে 2 মাস ইন্টার্নশিপের মাধ্যমে হাতে কলমে শিখেছি প্রত্যেকটা প্রসেস, প্রত্যেকটা ধাপ, এবং সেই নলেজটা নিজের মধ্যে নেওয়ার মধ্যে একটা কনফিডেন্স লেভেল বিল্ড আপ হয়েছে। এই কনফিডেন্স লেভেল বিল্ড আপের মাধ্যমে কর্মজীবনে প্রবেশের সময় বড় একটা সহায়ক ভূমিকা পালন করেছে। এবং আমার সবচেয়ে পজিটিভ দিক হলো আমি যে প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করেছি সেই প্রতিষ্ঠানেই কর্মরত রয়েছি। সো ইন্টার্নশিপের নলেজ প্লাস কর্মজীবনের নলেজ মিলে একটা স্ট্রং জোন তৈরি হয়েছে আমার মধ্যে। আচ্ছা, খুবই ভালো। আপনি একটা কথা মেনশন করলেন যে নেটওয়ার্কিং। ইউনিভার্সিটি লাইফে নেটওয়ার্কিং এর গুরুত্ব যদি আপনি আরেকটু, আমরা অনেক জায়গা থেকে শুনেছি, জানিও, বাট আমরা কেন জানি এই দিক থেকে একটু পিছিয়ে থাকি অনেকেই। আপনি যদি একটা রেশিও হিসেবে বলেন যে নেটওয়ার্কিং এর প্রয়োজনীয়তা কি, কেমন আর ক্যাম্পাস লাইফে? আচ্ছা, থ্যাংক ইউ। নেটওয়ার্কিং এর গুরুত্ব আমাদের নট অনলি, আমি বিশ্বাস করি জব লাইফে, আমাদের ফ্যামিলি লাইফে, প্রত্যেকটা জায়গাতেই নেটওয়ার্কিং এর গুরুত্বটা অপরিসীম। আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দেই, ধরেন আমার বাসায় রাত 12টা বা 1টার দিকে আমার ফ্যামিলি কোনো মেম্বার গুরুতর অসুস্থ হলো, দেন আমার প্রয়োজন হবে হলো একটা ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স অথবা একটা কার। সো আপনার যদি কোনো অ্যাম্বুলেন্স বা কোনো কারের নির্দিষ্ট ব্যক্তি বা ড্রাইভারের ফোন নাম্বার থাকে, বা তার সাথে যদি একটা সুন্দর রিলেশন বিল্ড আপ থাকে, তাহলে কিন্তু তাকে কল করলে সে সাথে সাথে এসে আপনাকে সাপোর্ট দিবে। এই যে এটা কিন্তু একটা নেটওয়ার্কিং, এটা আমাদের পার্সোনাল লাইফের একটা নেটওয়ার্কিং। সো আপনার বাঁচতে হলে বা আপনার সুন্দরভাবে জীবন চালাতে হলে অবশ্যই আপনার নেটওয়ার্কিংটা প্রয়োজন। কার সঙ্গে প্রয়োজন? যাকে আপনার প্রয়োজন হবে, যাকে আপনার প্রয়োজন হচ্ছে রেগুলার বেসিসে। সো আমি ওই এক্সাম্পলের মাধ্যমে বোঝাতে চাইলাম যে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে আপনার যোগাযোগের কোনো দরকার নেই, এখন আমি সুস্থ আছেন, বাট যখন আপনি অসুস্থ হবেন ইমার্জেন্সি পারপাস, ওই টাইমে কিন্তু আপনার ওই ব্যক্তির কন্ট্যাক্ট নাম্বার প্রয়োজন হচ্ছে। সো আপনি যদি আগেই ওইরকম কোনো ব্যক্তির সাথে একটা নেটওয়ার্কিং বা সুন্দর সম্পর্ক বিল্ড আপ করে রাখতেন, তাহলে আপনার প্রবলেমটা খুব দ্রুত সলিউশন হতো। ঠিক ওই এক্সাম্পলের মতোই আমরা যখন স্টুডেন্ট লাইফে পড়াশোনা করি, স্টুডেন্ট লাইফ পড়াশোনা শেষ হয়, আফটার দ্যাট আমাদের ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে হয় অথবা আমাদের কর্মজীবনে প্রবেশ করতে হয়, সেই জায়গাতে কোন প্রতিষ্ঠান কেমন, কোন জায়গাতে জব সার্কুলার হচ্ছে, কোন জায়গাতে কর্মপরিবেশ কেমন, দেন হচ্ছে একটা প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে গেলে বা ওই প্রতিষ্ঠানে সিভি ড্রপ করতে হলে, সেই প্রতিষ্ঠানের জন্য কোনো পরিচিত বড় ভাই থাকে বা পরিচিত নেটওয়ার্কিং এ কোনো ভালো মানুষ থাকে, তার থেকে কিন্তু একটা সাজেশন নেওয়া যায়, তার থেকে কিন্তু একটা হেল্প নেওয়া যায়। সো এইটার মতোই আমাদের স্টুডেন্ট লাইফে অবশ্যই উচিত যে যে সেক্টরে আমরা পড়াশোনা করি সেই সেক্টরের সিনিয়র পারসন, সেই সেক্টরের যারা জব করে এরকম কিছু লিডিং পারসনের সাথে একটা সুন্দর রিলেশনশিপ বিল্ড আপ করা। আর এই রিলেশনশিপ বিল্ড আপটাই হলো আপনার নেটওয়ার্কিং। আজকে আমি সিভি ড্রপ করেছি ধরেন একটা প্রতিষ্ঠানে, সেখানে যদি পূর্ব পরিচিত কোনো বড় ভাই থাকে বা পরিচিত কেউ থাকে যার সঙ্গে আমার আগে থেকেই কথা হয়েছে, পরিচিত, তাহলে কিন্তু তার মাধ্যমে আমি একটা সহযোগিতা পেতে পারি। অবশ্যই সেটা পাওয়া যায়। সো যারা রানিং স্টুডেন্ট রয়েছেন, ন্যূনতম হলেও আপনি যে সেক্টরে জব করবেন সেই সেক্টরের ভালো প্রতিষ্ঠানের কোনো পার্সন বা কোনো সিনিয়র ব্যক্তিত্ব, আপনার ক্যাম্পাসের হোক বা অন্য ক্যাম্পাসের, তার সঙ্গে রেগুলার বেসিসে একটা কমিউনিকেশন মেনটেন করা উচিত, যার মাধ্যমে আপনি যখন কর্মজীবনে প্রবেশ করবেন সেখানে আপনার এই নেটওয়ার্কিংটা একটা বড় বেনিফিটস বা আশীর্বাদ রূপে পরিণত হবে এবং আপনাকে সহযোগিতা করবে। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি সহ আমার সকল অডিয়েন্সই, যে শিক্ষার্থী যারা আছে সবাই অনেক উপকৃত হলো কথাটা জানতে পেরে। যে আরেকটা ব্যাপারে যদি, আপনি অবশ্যই বলেছেন এর মধ্যেই যে আপনি পড়াশোনার সময় থেকে
শেখা কোন দক্ষতাগুলো সবচেয়ে বেশি কাজে আসছে আপনার এই জব লাইফে বলেন বা চাকরি প্রস্তুতির সময়? আপনার কোন দক্ষতাকে সবচেয়ে বেশি কাজে লেগেছে? বা আপনি অ্যাজ এ অ্যালামনাই হিসাবে কোনো একজন রানিং স্টুডেন্টকে আপনি কি গাইডলাইন দিবেন ১ম একদম ফার্স্ট সেমেস্টার থেকে লাস্ট সেমেস্টার পর্যন্ত? যদি একটা সুন্দর রোড ম্যাপ বলতেন আরকি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। স্কিল স্কিল আমাদের শেখার কোনো শেষ নেই। বা হচ্ছে আমাদের জানার কোনো শেষ নেই। আমাদের লাইফের প্রত্যেকটা জায়গাতেই আমাদের জ্ঞান অর্জন করা প্রয়োজন। তার মধ্যে আ আমাদের কিছু স্কিল ২ রকমের হয়, আমরা সবাই জানি। সেটা হলো একটা টেকনিক্যাল স্কিল, আরেকটা হলো হিউম্যান স্কিল বা সফট স্কিল। টেকনিক্যাল স্কিল বর্তমান সময়ে জব মার্কেটে নিজের ক্যারিয়ার গড়তে হলে টেকনিক্যাল স্কিল তো মাস্ট প্রয়োজন। হতে পারে সেটা কম্পিউটার স্কিল, যেমন আমার সেক্টরে আরেঞ্জ অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এক্সেল এর কাজ, মাইক্রোসফট এক্সেল এর কাজ খুবই জানা প্রয়োজন, যেটা আমাদের রেগুলার বেসিস এর কাজ। দেন যারা মার্কেটিং এ জব করে তাদের হয়তো পাওয়ার পয়েন্ট জানা প্রয়োজন। সো যারা গ্রাফিক্স ডিজাইনে বা ফ্যাশন ডিজাইনে জব করে তাদের সেই রিলেটেড টুলস গুলা জানা প্রয়োজন। আচ্ছা, সরি অডিয়েন্স। আমি যেটা বলতেছিলাম যে আমরা যে সেক্টরে পড়াশোনা করি তাদের কিন্তু সেই সেক্টর রিলেটেড নির্দিষ্ট কিছু টুলস রয়েছে যেটা আমাদের জানা প্রয়োজন। এর বাইরে আমি যেটা উল্লেখ করলাম হিউম্যান স্কিল। সো স্টুডেন্ট লাইফ থেকে বেশ কিছু হিউম্যান বা সফট স্কিল রয়েছে যেগুলাকে নিজেকে যদি একটু এক্সপার্ট করি বা নিজে স্কিল গুলো শিখি তাহলে আমাদের জব লাইফে সেটা সহযোগিতা করে বা হেল্প করে। তার মধ্যে রয়েছে লিডারশিপ স্কিল, যারা আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। মেহেদী ভাই, আমি একটু ভিডিও অফ করে কথা বলছি। যারা আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তাদের স্টুডেন্ট লিডারশিপ বলে একটা কথা রয়েছে। যারা বিভিন্ন ক্লাবে কাজ করে, ইউথ অর্গানাইজেশনে কাজ করে, একটা টিমকে লিড করে বা ক্যাম্পাসে বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে সেই প্রোগ্রামগুলো অর্গানাইজ করা, লিড করা, তারা যদি সেটা করে তাহলে তাদের মধ্যে স্টুডেন্ট লিডারশিপটা বিল্ড আপ হয়। তো ওই জায়গা থেকে স্টুডেন্ট লিডারশিপ বিল্ড আপ হওয়ার মাধ্যমে কর্মজীবনেও কিন্তু আমাদের টিম লিড করতে হয়। তো যারা স্টুডেন্ট লাইফে স্টুডেন্ট লিডারশিপটা নিজের মধ্যে বিল্ড আপ করে তারা কর্মজীবনে এসেও একজন লিডার হিসেবেই নিজেকে অন্যর কাছে প্রকাশ করতে পারে। সো ফার্স্ট স্কিল হিসেবে আমি লিডারশিপটাকে গুরুত্ব দিলাম। আপনি যখন লিড করতে যাবেন সেই টিম লিড করতে হলে আপনার সাইডে বেশ কিছু স্কিল প্রয়োজন হবে। একটা প্রেজেন্টেশন স্কিল বা আপনার সুন্দর করে কথা বলার স্কিল। আপনি যখন সুন্দর করে কথা বলতে পারবেন, আপনার টিমমেটদেরকে বোঝাতে পারবেন, তখন আপনার টিমমেটরা কিন্তু ইন্সপায়ার হবে। তো এই জায়গাতে আপনার সুন্দর প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিং স্কিলটা প্রয়োজন। আপনার দেখ রিলেশনশিপ বিল্ড আপ বা কমিউনিকেশন স্কিল, এই স্কিলটাও কিন্তু আপনার প্রয়োজন। আপনি যখন স্টুডেন্ট লাইফে বিভিন্ন ক্লাবে বা বিভিন্ন সংগঠন ইউথ অর্গানাইজেশনে কাজ করবেন, একজন ব্যক্তিকে কিভাবে টেক্সট করতে হয়, একজন ব্যক্তিকে কিভাবে একটা ইনফরমেশন পাস করতে হয় বা মেসেজ লিখতে হয়, এই বিষয়গুলো কিন্তু জানা হয়। আমি এখন কর্মজীবনে এসে যেটাতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি সেটা হলো আমাদের ইনফরমেশন পাসের জন্য প্রায় আমি যে ডিপার্টমেন্টে জব করি প্রায় ২০ থেকে ৩০ প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে ওয়াও! রেগুলার প্রবলেম সলভিং করতে হয়, ইনফরমেশন পাস হয় যেন প্রত্যেকটা মিনিটে মিনিটে একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে যাইতে কি অবস্থায় আছে এই ইনফরমেশনটা ওখানে মেইনটেইন করা হয়। সো আমি এই জায়গাতে হোয়াটসঅ্যাপ গ্রুপ মেইনটেইন, প্রত্যেকটা গ্রুপের টেক্সট পড়া, দেন সেটা নিজে বোঝা এবং সেটার ইমিডিয়েট রিপ্লাই দেওয়া, এই জিনিসটাতে আমি টোটালি এক্সপার্ট। কারণ হলো আমি স্টুডেন্ট লাইফে বিভিন্ন সংগঠনে কাজ করেছি, ন্যাশনাল পর্যায়ের ইভেন্ট গুলো লিড করেছি, যে জায়গাতে মেসেঞ্জার গ্রুপ মেইনটেইন কিভাবে করতে হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপ কিভাবে মেইনটেইন করতে হয়, কিভাবে একটা নোটিশ লিখতে হয়, এই বিষয়গুলো কিভাবে একটা মিটিং অ্যারেঞ্জ করতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমি স্টুডেন্ট লাইফ থেকে শিখে এসেছি। দ্যাটস আমি সেখানে এক্সপার্ট ছিলাম।
ঠিক সেই স্কিলটা, সেই এক্সপার্টিসটা এখন আমার কর্মজীবনে এসে আমাকে সহযোগিতা করছে। তো পড়াশোনার বাইরে আমাদের এই স্কিলগুলোতে ফোকাস করা উচিত। লিডারশিপ, কমিউনিকেশন, দেন ইনফরমেশন পাস কিভাবে করতে হয় যেটাকে বলা হয় ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল, দেন সুন্দর প্রেজেন্টেশন স্কিল। এই স্কিলগুলো আমাদের হিউম্যান স্কিল হিসেবে বিবেচিত হয় এবং এটাতে আমাদের স্টুডেন্ট লাইফ থেকে চর্চা করা উচিত। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। খুব সুন্দর করে আপনি টেক্সটাইল ডিপার্টমেন্টে বা অ্যাজ এ শিক্ষার্থী, আমি কিন্তু মনে করি এটা শুধু টেক্সটাইল ডিপার্টমেন্টের জন্য না, আহ, যারা শিক্ষার্থী যারা ভার্সিটি লাইফে আছে বা তারা পরবর্তী ধাপ জব বা কর্মক্ষেত্র তাদের জন্য সবাইকে এটা মেনটেন করা প্রয়োজন আমি মনে করি। আর সেক্ষেত্রে অবশ্যই আমরা অনেক উপকৃত হলাম। তো এই পর্যায়ে আমি যদি ভাইয়ার যে প্রশ্নগুলো ছিল ভাইয়ার একটা টপিকের মধ্যে অনেকগুলো কভারেজ হয়ে গিয়েছে। ধন্যবাদ। এই পর্যায়ে যদি আমরা আসি টেক্সটাইল ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে, ভাইয়া কি আপনার আহ একাডেমিক লাইফে বা ভার্সিটি ক্যাম্পাসের কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার যদি বাদ না পড়ে থাকে আমাদের সাথে শেয়ার করতে, তাহলে আমরা পরবর্তী সেগমেন্টে যাবো টেক্সটাইল ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে। যেতে পারি কিনা, না আপনি আর কিছু বলতে চান আপনার আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে বা আমাদের আজকে অনেক অডিয়েন্স দেখতেছেন টেক্সটাইল ডিপার্টমেন্ট থেকে, তাদের উদ্দেশ্যে যদি আপনার একাডেমিক যে গোছানোটা বা টোটাল প্যাকেজ আকারে কমপ্লিট করা, যদি এটা 1-2 মিনিট বলতেন প্লিজ। মেহেদী ভাই, আমি কোশ্চেনটা ক্লিয়ার বুঝিনি, প্লিজ। আহ আজকে আমাদের অডিয়েন্স হিসেবে অনেকেই টেক্সটাইল নতুন শুরু করেছে বা ফার্স্ট সেমিস্টারে আছে, অনেকে দেখতেছেন। আপনি যে কথাগুলো বললেন এটা ইন জেনারেল সবার ক্ষেত্রেই অনেক গুরুত্বপূর্ণ। স্পেশালি আজকে যারা টেক্সটাইল নিয়ে দেখতেছে তাদের ক্ষেত্রে কমপ্লিট প্যাকেজ আকারে বা বিএসসি কমপ্লিটের পর বা কমপ্লিট করতে করতে কি কি জানা লাগবে আর কি, বা তাদের রোড ম্যাপটা, তাদের একাডেমিক রোড ম্যাপটা ওকে, যে থ্যাংক আপনার ইউ। syllabus এ। জি, জি, নাও ক্লিয়ার। ম্যাটার অফ ফ্যাক্ট হলো, আমি ইন জেনারেল কথা বলেছি রানিং স্টুডেন্টের জন্য। আমি যদি স্পেশালি ফোকাস করে যারা আমাদের টেক্সটাইলের রানিং স্টুডেন্ট রয়েছেন, যারা আমার ছোট ভাই বা জুনিয়র রয়েছেন, তাদের উদ্দেশ্যে যদি বলি, তাহলে ফার্স্ট ইয়ার থেকেই একাডেমিক পড়াশোনা হলো ফার্স্ট, যেটাতে রেজাল্ট আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে 3 থেকে 3.30 হলেই এনাফ রেজাল্টের দিক দিকে। বাট যারা হচ্ছে হায়ার স্টাডিজে করতে চায় আমাদের এই ইন্ডাস্ট্রি থেকে বা এই ব্যাকগ্রাউন্ড থেকে, তাদের রেজাল্টটা সিজিপিএ 3.5 অ্যাভব বা 3.4 অ্যাভব রাখাটা বেটার। সো ফার্স্ট প্রায়োরিটি হলো আপনার একাডেমিক রেজাল্ট। আফটার দ্যাট, একাডেমিক রেজাল্টের পাশাপাশি আমাদের আরএমজি ইন্ডাস্ট্রিতে নেটওয়ার্কিং একটা বিগ ইফেক্ট ফেলে ক্যারিয়ারে। আপনার পরিচিত যত থাকবে, আপনার নেটওয়ার্কিংটা যত ভালো থাকবে, আপনি তত বেশি ইন্ডাস্ট্রি সম্পর্কে নলেজ অর্জন করতে পারবেন। আপনার মার্কেট অ্যানালাইসিস করতে সুবিধা হবে, কোন প্রতিষ্ঠানটা এমপ্লয়ীদের জন্য ভালো, কোন ইন্ডাস্ট্রিটা ফ্রেশারদের জন্য ভালো, কোন ডিপার্টমেন্ট বেটার। আপনি একটা হলো জব মার্কেট অ্যানালাইসিস করতে সুবিধা হবে, আফটার দ্যাট প্রতিষ্ঠান অ্যানালাইসিস করতে সুবিধা হবে, কোন জায়গাতে জব এনভায়রনমেন্ট কেমন সেটা আপনি ইজিলি জানতে পারবেন আপনার এই সিনিয়রদের মাধ্যমে বা আপনার পরিচিতজনের মাধ্যমে। আফটার দ্যাট, আপনি জব প্রিপারেশন কিভাবে নিবেন সেই গাইডলাইনটা পাবেন, এবং জব প্রিপারেশন নেওয়ার পর আপনি জবে জয়েন করার পর কিভাবে বেটার পারফর্মার হতে পারবেন এই গাইডলাইনটা পাবেন। সো আপনার ক্যারিয়ারটা ফুল স্টার্ট থেকে শুরু করে একদম ক্যারিয়ারে ভালো পর্যায়ে যাওয়ার জন্য প্রত্যেকটা গাইডলাইন, প্রত্যেকটা জিনিস আপনাকে সহযোগিতা করবে যখন আপনি সুন্দর নেটওয়ার্কিং বিল্ড আপ করবেন এই সেক্টরের সিনিয়রদের সাথে। সো যারা আমার জুনিয়র রয়েছে এই এই ব্যাকগ্রাউন্ডে, তাদের উদ্দেশ্যে ফার্স্ট বলবো পড়াশোনার পাশাপাশি কয়েকটা ইন্ডাস্ট্রিকে মার্ক করতে। আমাদের বাংলাদেশে বেশ কিছু ইন্ডাস্ট্রি রয়েছে ন্যাশনাল পর্যায়ে বা ইন্টারন্যাশনাল পর্যায়ে, মাল্টি ন্যাশনাল। সেই প্রতিষ্ঠানগুলো মার্ক করে সেই প্রতিষ্ঠানে কারা কর্মরত রয়েছে তাদের সঙ্গে একটা সুন্দর নেটওয়ার্ক বিল্ড আপ করা, এবং তার পাশাপাশি আরএমজি ইন্ডাস্ট্রি নিয়ে বেশ কিছু সেমিনার হয়ে থাকে, বেশ কিছু সামিট হয়ে থাকে। এই সামিট গুলোতে অংশগ্রহণ করা, ইজিলি এই জায়গাগুলোতে অংশগ্রহণ করলে যারা এক্সপার্ট রয়েছে, যারা আরএমজি বা টেক্সটাইলসের লিডার রয়েছে, তাদের সঙ্গে একটা নেটওয়ার্কিং বিল্ড আপ করা যায়। খুবই সহজ এই পথটা। আফটার দ্যাট, আমি সবার উদ্দেশ্য বলবো প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই একটা ক্লাব রয়েছে, হোক সেটা ক্যারিয়ার ক্লাব বা স্কিল ডেভেলপমেন্ট ক্লাব। এই ক্লাবগুলোর সাথে নিজেকে অ্যাটাচড রাখা, ক্লাবগুলোর যে ইভেন্ট বা প্রোগ্রাম হচ্ছে সেগুলোতে লিড দেওয়া। তাহলে আপনি এই জায়গাগুলোতে কাজ করার মাধ্যমে আপনি ইন ফিউচার আপনার ক্যারিয়ারে একটা বড় সুবিধা পাবেন।
তাহলে আমি ২ টা শেয়ার করলাম। একটা হলো ক্যারিয়ার ক্লাব বা বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করা। আর আরেকটা হলো নেটওয়ার্কিং বিল্ড আপ করা। এর পাশাপাশি কম্পিউটার স্কিল বেশ কিছু রয়েছে। আ রিসেন্টলি আমি ফেস করছি সেটা। আমার ডিপার্টমেন্টে বেশ কিছু জুনিয়র জয়েন করেছে। তাদের মধ্যে দেখা যাচ্ছে যে কম্পিউটার স্কিলে অনেকেই দক্ষ, অনেকেই দক্ষ না। সো আপনাকে ইন্ডাস্ট্রিতে এসে কেউ হয়তো হাতে কলমে শেখাবে না। আপনার নিজেই শিখতে হবে এবং আপনি যখন কর্মজীবনে প্রবেশ করবেন, তখন শেখার সময়টা অনেক কম। অ্যাজ লাইক আপনি অফিস করে আসার পর নিজের কাজ দেন জায়গা থেকে কম্পিউটারে বা নিজের ল্যাপটপে বসা হয় না। যেমন আমি যদি বলি, আমি আজ ২ দিন পরে আমার ল্যাপটপটা ওপেন করেছি আজকের সেশনের জন্য। তার আগে কিন্তু আমার বসা হয়নি। সো স্টুডেন্ট লাইফে একটা বড় টাইম পাওয়া যায়। টাইম ইজ মানি বলা হয়। সো আপনি এই টাইমটাকে ইউটিলাইজ করেন। আপনার জ্ঞান অর্জনের জন্য, আপনার স্কিল ডেভেলপমেন্ট এর জন্য। আপনি ৩ মাসের একটা টার্গেট নেন যে ৩ মাসের টার্গেটে আপনি মাইক্রোসফট এক্সেল এর বেসিকটা শিখবেন। বেসিকটা শেখার পরে আফটার দ্যাট আপনি অ্যাডভান্স শিখেন। বাট বেসিকটা মিনিমাম জানা উচিত। সো যারা জুনিয়র রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো আহ, একটা প্রতিষ্ঠানে জয়েন করার পর যেন কম্পিউটার স্কিলে আপনি পিছিয়ে না থাকেন, এই জায়গাতে নিজেকে পারফেক্ট করা। আফটার দ্যাট আমি বললাম যে জব মার্কেট কেমন, কোন প্রতিষ্ঠান কেমন, এই জায়গাগুলোতে খোঁজ রাখা। তাহলে আপনি ওইভাবে নিজেকে বিল্ড আপ করতে পারবেন এবং চেষ্টা করবেন একাডেমিক পড়াশোনার বাইরে আপনার বেশ কিছু প্রতিযোগিতা বা চ্যালেঞ্জে নিজেকে অংশগ্রহণ করানো, যেন আপনার অ্যাটলিস্ট ৫টা অ্যাচিভমেন্ট থাকে যেটা আপনার রিজিউমিতে অ্যাড করতে পারবেন। এবং এই অ্যাচিভমেন্ট বা আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনার ইন জেনারেল ফ্রেন্ড থেকে আপনাকে একটা ডিফারেন্ট ওয়েতে এক্সপ্রেস করবে সবার রাইট। সামনে। এতটুকুই। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলার জন্য। তো আমি যদি এবার আসি যে টেক্সটাইল ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ আমাদের বাংলাদেশে, আপনি আগে একটা অনেক বড় পরিসংখ্যান দিয়েছেন, আমাদের অবশ্য আশ্বস্ত করেছেন তারা টেক্সটাইল ডিপার্টমেন্টে পড়তেছে। আর সেক্ষেত্রে আপনি যে বাংলাদেশে টেক্সটাইল ডিপার্টমেন্টের সম্ভাবনা নিয়ে আপনার মতামত কি হতে পারে, বা আপনি মতামতটা বলবেন প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ। আরএনজেন টেক্সটাইল ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে আমরা অনেকেই শঙ্কাবোধ করি। যেমন কোভিড-19 কিন্তু এটা দেখা দিয়েছিল যে আরএমজি ইন্ডাস্ট্রি হয়তো বন্ধ হয়ে যাবে। আমাদের আরএমজি সেক্টরে বেশি এক্সপোর্ট হয় ইউরোপ এবং আমেরিকাতে সবচেয়ে বেশি পরিমাণ। সো সেই জায়গাতে তারা হয়তো আমাদের বেশ কিছু প্রতিষ্ঠান কোভিড-19 এ বন্ধ হয়ে গিয়েছে এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু অলরেডি বের হয়ে আসছি এবং আমরা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের টেক্সটাইল সেক্টর দেশের অর্থনীতির একটা মেরুদণ্ড এবং রপ্তানি আয়ের প্রধান উৎস। এই সেক্টরের সম্ভাবনা নিয়ে যদি বলা যায়, প্রথম আসে বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ বর্তমান সবচেয়ে বিশ্বের অন্যতম বৃহৎ টেক্সটাইল এবং গার্মেন্টস রপ্তানিকারক দেশ এবং সাশ্রয়ী শ্রম বাজার এবং উৎপাদন দক্ষতার কারণে বাংলাদেশকেই যে বায়ার গুলো রয়েছে তারা কিন্তু বেছে নিচ্ছে এবং বাংলাদেশ বর্তমানে ২য় অবস্থানে রয়েছে। সারা বিশ্বে বাংলাদেশ আরএমজি ইন্ডাস্ট্রিতে রপ্তানিতে ২য় অবস্থানে রয়েছে। প্রথমে রয়েছে চীন এবং ৩য় অবস্থানে রয়েছে ভিয়েতনাম। সো ভিয়েতনাম চেষ্টা করছে বাংলাদেশকে টপকিয়ে হয়তো ২য় অবস্থানে আসার, বাট বাংলাদেশের অবস্থান অবশ্যই ভালো, দ্যাটস আমরা ২য় অবস্থানে রয়েছি। আমাদের বেশ কিছু সমস্যা রয়েছে এখনো, যেটা চ্যালেঞ্জ বলা যায়। সেটা হলো আমাদের আরএমজি ইন্ডাস্ট্রি কাঁচামাল যেটা র ম্যাটেরিয়ালস, এটা আমরা অন্য দেশের উপর নির্ভরশীল। দেশীয় কাঁচামালের উপর আমাদের যে র ম্যাটেরিয়ালস সেটা উৎপাদনে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এবং আরো কিছু চ্যালেঞ্জ রয়েছে টেকনোলজির অভাব। অর্থাৎ আমরা এখনো পুরোনো মেশিনারিজ বা প্রযুক্তি এই জিনিসগুলো দিয়ে আমরা রেগুলার বেসিসে গুডস গুলা তৈরি করছি বা প্রোডাক্ট তৈরি করছি। বাট আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে ফোকাস করা উচিত। চীন কেন প্রথম? কারণ চীন টেকনিক্যাল দিক দিয়ে অনেক 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 এগিয়ে। দ্যাটস ওয়াই তারা আপডেটেড বা নতুন টেকনোলজি ইউজ করে ডিফারেন্ট গুডস গুলা তৈরি করে। আর আমরা মানুষ হিসেবে অবশ্যই আমরা ডিফারেন্ট গুড গুলাই চুজ করি। সো টেকনোলজির দিক দিয়ে আমাদের সম্ভাবনাটা আরেকটু বাড়াতে হবে। আরেকটা হলো
ল স্কিল ম্যান পাওয়ার। আমাদের বাংলাদেশে এখনো স্কিলের দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে রয়েছি। আমরা যারা স্টুডেন্ট থেকে এখন তরুণরা আসছি, আমাদের বাংলাদেশে এখন টেক্সটাইলে পড়াশোনাটা একটু বেশি হচ্ছে। আমাদের টেক্সটাইলের প্রতিষ্ঠানগুলো বৃদ্ধি পাচ্ছে, অনেক ইউনিভার্সিটি বৃদ্ধি বেশি। পাচ্ছে। হোপফুলি আফটার 5 or 10 ইয়ার্স বিভিন্ন লিডিং পজিশনে আমরা যারা এখন ইয়াং রয়েছি তারা প্রবেশ করব। হয়তো ইন্ডাস্ট্রিকে আমরা আরো এগিয়ে নিয়ে যাব এটা। আর বর্তমান বাংলাদেশে আরেকটা সম্ভাবনা রয়েছে। আমরা কিন্তু এখন গ্রিন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করছি। বাংলাদেশে অলমোস্ট গ্রিন ইন্ডাস্ট্রি প্রায় 250 প্লাস, যেটা ইকো ফ্রেন্ডলি উৎপাদন হচ্ছে। বাংলাদেশের অনেক কারখানা পরিবেশ বান্ধব উৎপাদনের দিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতিও পাচ্ছে, যেটা গ্রিন ফ্যাক্টরি নামে পরিচিত, এবং বাংলাদেশ গ্রিন ফ্যাক্টরি তৈরিতেও শীর্ষে অবস্থান করছে, যা ক্রেতাদের আকৃষ্ট করছে। এবং বর্তমানে বায়াররা যখন অর্ডারটা কনফার্ম করে তার আগে একটা অডিট করে। অডিট করার সময় আমাদের কনস্ট্রাকশন কেমন, আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্ট কেমন, দেন আমরা কি কি ফ্যাসিলিটিস দিচ্ছি শ্রমিকদের, সেই বিষয়গুলো পর্যালোচনা করেই কিন্তু তারা অর্ডারটা কনফার্ম করে। আর এখানে সরকারি পৃষ্ঠপোষকতা আমাদের প্রয়োজন এই ইন্ডাস্ট্রির ভাবমূর্তি বা ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে। যেমন নগদ প্রণোদনা, সহজ শর্তে ঋণ, রপ্তানি সংক্রান্ত সুযোগ সুবিধা এই সেক্টরকে আরো সম্ভাবনায় করে তুলবে। আমাদের বিজিএমই এটা নিয়ে কাজ করছে। হোপফুলি তারা সবসময় আমাদের সহযোগিতা করবে। তো সার্বজনীন সব মিলিয়ে হচ্ছে আরএমজি ইন্ডাস্ট্রির ভবিষ্যৎটা অনেক সম্ভাবনাময়, এবং আমরা আশা রাখছি এখন যে ল স্কিল ম্যান পাওয়ার রয়েছে, আফটার ফিউ ইয়ার্স স্কিল ম্যান পাওয়ার একই জায়গাগুলোতে আসবে এবং তারা কাজ করবে, এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে আমরা ফোকাসড হয়ে কাজ করছি আর আরএমজি ইন্ডাস্ট্রি। সো যারা স্টুডেন্ট রানিং রয়েছেন তাদের ভয় পাওয়ার কিছু নেই। অবশ্যই ইন্ডাস্ট্রিতে একটা ভালো ক্যারিয়ার করার সুযোগ রয়েছে, এবং আমাদের ইন্ডাস্ট্রিটাও দিন দিন গ্রো করছে। সো হোপফুলি আমাদের টেক্সটাইল এবং আরএমজি ইন্ডাস্ট্রির সম্ভাবনা আরো বৃদ্ধি পাবে। এখানে আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করতে চাই। প্রথমে বলেছিলাম যে আমাদের আরএমজি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে নট অনলি টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাই জব করে। এখানে প্রায় 15 থেকে 20টা ডিপার্টমেন্ট রয়েছে, যে ডিপার্টমেন্ট গুলোতে অন্যান্য স্টুডেন্টরাও কিন্তু জব করে। আপনি জেনে অবাক হবেন, একটা বুয়েট কুয়েট রুয়েটের স্টুডেন্টরাও কিন্তু আরএমজি ইন্ডাস্ট্রিতে জব করছে। আইটি এর স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বা অপারেশন ডিপার্টমেন্ট গুলোতে কিন্তু তারা জব করছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তাদের জবটাও কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিতে রয়েছে। সো নট ইন্ডাস্ট্রিতে। অনলি আমরা পূর্বে একটা ধারণা ছিল যে গার্মেন্টস এ জব করে, এই টাইপের একটা মনোভাব ছিল। বাট বর্তমান আমাদের গার্মেন্টস এর পরিবেশটা ডেভেলপ হচ্ছে, এবং এই জায়গাতে একটা গুড এনভায়রনমেন্ট বিল্ড আপ হচ্ছে অলরেডি। যেগুলো গ্রিন ফ্যাক্টরি, যারা দর্শক রয়েছেন বা সৌরভ ভাই যদি কখনো সুযোগ হয় আপনি একটা গ্রিন ইন্ডাস্ট্রিতে ভিজিট করবেন, দেন আপনার মনোভাবটাই চেঞ্জ হয়ে যাবে। ওয়াও, হোয়াট এ ওয়ার্ক এনভায়রনমেন্ট, এরকম একটা ফিল নিজের মধ্যে বিল্ড আপ হবে। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আহ, সুন্দর করে বলার জন্য। আমরা প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আহ, এ পর্যায়ে আমি যদি ভাইকে প্রশ্ন করতে চাই যে আপনাকে কাজ চালিয়ে যেতে অনুপ্রেরণা কি? একদম আমরা লাস্ট পয়েন্ট নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। উপদেশ এবং অনুপ্রেরণা, আপনি যে এত সুন্দরভাবে সবকিছু ব্যালেন্স করার পরে একটা গুড একাডেমিক স্ট্রং রেকর্ড নিয়ে জবে মুভ করছেন, এই কি? আচ্ছা, আমাকে কাজ চালিয়ে যেতে অনুপ্রেরণা দেয় বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যা আমার ব্যক্তিগত ও পেশাগত জীবনের লক্ষ্যগুলোর সঙ্গে সম্পর্কিত। এট ফার্স্ট হলো লক্ষ্য অর্জনের তাড়না। আমি ছোটবেলা থেকেই আমি যেটা চাইতাম অ্যাজ লাইক হলো আমি খেলাধুলায় ভালো করব, তাহলে আমি সেই জায়গাতে ফুল ইফোর্ট দিতাম। নিজের লক্ষ্য এবং স্বপ্ন পূরণের জন্য কাজ চালিয়ে যাওয়ার যে তাগিদ, সেটা আমাকে সবসময় অনুপ্রাণিত করে। এবং আমি বিশ্বাস করি কঠোর পরিশ্রম, সুন্দর পরিকল্পনা এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমেই সাফল্য অর্জন সম্ভব। চ্যালেঞ্জ মোকাবেলার আরেকটা বিষয় রয়েছে। চ্যালেঞ্জ যারা নিতে পারে, চ্যালেঞ্জকে যারা মোকাবেলা করার যে শক্তি নিজের মধ্যে বিল্ড আপ করে, তারা অবশ্যই সফলতা অর্জন করে। এবং আমাদের আরএমজি ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার বিল্ড আপে অনেক চ্যালেঞ্জ রয়েছে। প্রত্যেকটা মুহূর্তে প্রবলেম তৈরি হয়, সেই প্রবলেম গুলো সলভ করতে হয়। সো জীবনে আসা বিভিন্ন চ্যালেঞ্জও আমাকে শেখায় এবং নিজেকে প্রমাণ করার সুযোগ করে দেয়, ইউ আর দ্য ফিট পারসন, ইউ আর দ্য পারফেক্ট পারসন।
সো এটা আমাকে অনুপ্রাণিত করে। আরেকটা হলো নতুন কিছু শেখার আনন্দ। প্রতিদিন নতুন কিছু শিখতে পারা আমাকে কাজ চালিয়ে যেতে উৎসাহিত করে। প্রতিনিয়ত নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনের মধ্যে আমি একটি ভিন্ন ধরনের তৃপ্তি পাই। যে তৃপ্তিটা আমাকে কাজ করার অনুপ্রেরণা জাগায়। পজিটিভ ইমপ্যাক্ট তৈরির ইচ্ছা। এই যে আজকে লাইভ সেশনের মাধ্যমে যদি ৫ জন মানুষও এখান থেকে ন্যূনতম জ্ঞান নেয় বা এক্সপেরিয়েন্সটা নিজের মধ্যে একটা বিল্ড আপ করে যে আমি কিছু শিখতে চাই, মুক্তার ভাইয়ের মতো বা মেহেদী ভাইয়ের মতো, তাহলে কিন্তু তার মধ্যে একটা পজিটিভ ইমপ্যাক্ট তৈরি হবে। তো বিশ্বব্যাপী তরুণদের ক্ষমতায়ন, শিশুদের উন্নয়ন, কর্পোরেট সেক্টরে নেতৃত্বের উদাহরণ তৈরি করার মতো কাজ করতে চাও আমাকে অনুপ্রেরণা বা শক্তি যোগায়। সো দ্যাটস দ্য ফ্যাক্ট যে কাজ করে অনুপ্রেরণা তৈরি হয় হচ্ছে নিজের ক্যারিয়ার বিল্ড আপ, অন্যর জন্য পজিটিভ ইমপ্যাক্ট তৈরি এবং দেশের জন্য ভালো কিছু করা। আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন পাঁচমিশালি আলাপের ষষ্ঠ পর্ব, এবং আজকে আমাদের সারা সময় জুড়ে প্রায় 40-45 মিনিট চলতেছে। খুব সুন্দরভাবে এবং গঠনমূলক আলোচনা করেছেন আমার খুবই পরিচিত একজন এবং শ্রদ্ধেয় মুক্তার হোসেন ভাইয়া। উনি অনেক সুন্দরভাবে আজকে আমাদের সাথে সময় দিয়েছেন। তো আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। ভাইয়ার আজকের পর্বে জয়েন করে আপনার অনুভূতি কি, যদি একটু জানাতেন আমাদের সংক্ষেপে, এবং আমার আচ্ছা, অডিয়েন্সের উদ্দেশ্যে। ওকে। আ পাঁচমিশালি আলোচনা সেশনটা ভিন্নধর্মী। এখানে বিভিন্ন সেক্টরের বিভিন্ন ক্যারিয়ার মানুষগুলোকে নিয়ে আসা হচ্ছে। তো সেই জায়গা থেকে অবশ্যই একটা ইনোভেটিভ আইডিয়া আ একই প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন জিনিসগুলা আপডেট পাওয়া যাচ্ছে। তো এই সেশনে আমি নিজেকে অন্তর্ভুক্ত করতে পেরে অবশ্যই খুশি এবং আমার নলেজ গুলো আমি শেয়ার করতে পারছি। তো শেষ মুহূর্তে আমি কয়েকটা কথা বলতে চাই। যারা এখন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন এবং যারা অন্যান্য জায়গাতে স্টুডেন্ট লাইফে আছেন, তাদের উদ্দেশ্যে আমি ৩ টা পয়েন্ট জাস্ট ছোট করে বলতে চাই। বর্তমানে প্রযুক্তি এবং দক্ষতায় নিজেকে আপডেট রাখতে চেষ্টা করুন। কারণ প্রযুক্তিটার উপরেই আমাদের বিল্ড আপ করে আমাদের দক্ষতা বা প্রযুক্তির উপর নির্ভর করে আমাদের ক্যারিয়ারটা বিল্ড আপ হয়। সেকেন্ড হলো ইন্টার্নশিপ এবং নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এ নিজেকে আবদ্ধ রাখুন। বিভিন্ন সেক্টরের মানুষের সাথে নিজের একটা সুন্দর সম্পর্ক বিল্ড আপ করুন, যা আপনাকে ক্যারিয়ারে দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারে। থার্ড হলো ধৈর্য ধরুন এবং ক্রমাগত শিখুন। ক্রমাগত শিখা হলো আমাদের রেগুলার বেসিসে শিখতে হবে। প্রতিদিন যখন আপনি অল্প, অল্প করে শিখবেন, আফটার 1 মান্থ, আফটার 6 মান্থ, আফটার 1 ইয়ার আপনি একটা বড় নলেজ অর্জন করতে পারবেন। সো আপনার একাডেমিক এবং বাস্তব জ্ঞানের সমন্বয় হবে আপনার সাফল্যের চাবিকাঠি। মনোযোগী, পরিশ্রমী এবং উদ্ভাবনী হলে আপনার সাফল্যের দ্বার সবসময় উন্মুক্ত থাকবে। দ্যাটস ইট। মেহেদী ভাই, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভাইয়াকে। আর শ্রোতারাও আশা করি আপনারা অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। তো ভাইয়া, আমরা এখানে শেষ করছি। আপনাকেও আবারও আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমাকে দেওয়ার জন্য। এবং আহ, যে একটা দায়িত্ববোধ আছে, আমরা যেটা জানি আপনি আগেই বলেছেন, সেটা অন্যকে জানানোর জন্য, সেই জায়গা থেকেই অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার এই অনুষ্ঠানের জন্য দোয়া করবেন, যেন প্রত্যেকটা পর্ব সাফল্যের সাথে শেষ করতে পারি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে আবারও আমার প্রোগ্রামে উপস্থিত বা থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো দেখা হবে আগামী পর্বে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ ভাই। আসসালামু আলাইকুম।